আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। শেখ হাসিনা কি তবে ফিরছেন? দিল্লি ঢাকা সম্পর্কের নতুন মোড়, ভারতের কৌশলগত চাল। শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অতি সম্প্রতি সাউথ চায়না পোস্ট একটি বিশ্লেষণী নিবন্ধ প্রকাশ করেছে। সেই নিবন্ধের আলোকে এই মুহূর্তে আমরা কথা বলবো। তার আগে একটু বলে নেওয়া ভালো, সব কিছুকে ছাপিয়ে আমি শুরুতেই আমার একটা মতামত দিতে চাই। সেটি হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন না, কখন ফিরবেন, এটা আসলে সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। এটা বাংলাদেশের চাওয়া পাওয়ার উপরও নির্ভর করে না। শেখ হাসিনা একজন স্বাধীন মানুষ, তার নিজের সিদ্ধান্ত, নিজের নেবার এখতিয়ার, অধিকার সব কিছুই আছে। কিন্তু তারপরেও আমরা দেখতে চাই সাউথ চায়না পোস্ট কি বিশ্লেষণ করছেন বা কি লিখছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। 2024-এর আগস্টে নাটকীয়ভাবে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত কি তাদের অবস্থান বদলাচ্ছে? দীর্ঘ নীরবতার পর ভারত সরকারের একটি নতুন ঘোষণায় এখন তোলপাড় শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। ভারত কি শেষ পর্যন্ত তাদের সব থেকে বিশ্বস্ত বন্ধুকে বাংলাদেশের নতুন সরকারের হাতে তুলে দেবে, নাকি এর পেছনে রয়েছে দিল্লির কোনো গভীর রাজনৈতিক চাল? এই মুহূর্তের ভিডিওতে আমরা সাউথ চায়না মর্নিং পোস্টের একটি বিশেষ নিবন্ধের আলোকে প্রতিটি লাইন বিশ্লেষণ করে দেখব কেন এই মুহূর্তটি দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বড় খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন অনুরোধটি ভারত এখন আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে। 2024 সালের আগস্টে তথাকথিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারত এতদিন ছিল একেবারে নিশ্চুপ বা অনড়। কিন্তু এখন এই পর্যালোচনা করার বিষয়টি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক অভিনব মেহত্রা এই ভাষাকে বর্ণনা করেছেন কৌশলগত নমনীয়তা হিসেবে। যদিও তিনি সতর্ক করেছেন যে সক্রিয় পর্যালোচনা মানেই এই নয় যে ভারত তাকে এখনই হস্তান্তর করবে। এটি মূলত একটি কূটনৈতিক সিগন্যাল, যা দিয়ে ভারত বর্তমান ঢাকা সরকারের সাথে কাজ করার মানসিকতা দেখাচ্ছে। মনে রাখতে হবে, গত 8 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দিল্লিতে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানেই মূলত বরফ গলতে শুরু করে। এখন প্রশ্ন হলো, ভারত কেন শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না? এর পেছনে বড় দুটি কারণ রয়েছে। এক, আইনি বাধা ও মৃত্যুদণ্ড। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। ঐতিহাসিকভাবে ভারত এমন কাউকে প্রত্যর্পণ করতে চায় না যাদের নিজ দেশে মৃত্যুদণ্ডের সম্ভাবনা থাকে। ভারত এখানে মানবাধিকারের বিষয়টি সামনে আনে। 2, রাজনৈতিক মিত্রতা। 2009 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনা ভারতের সব থেকে বড় কৌশলগত মিত্র ছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামী চরমপন্থা দমনে শেখ হাসিনা ভারতের আস্থার প্রতীক ছিলেন। ভারত মনে করে শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে হলো তাদের দীর্ঘদিনের এক বিশ্বস্ত বন্ধুকে বিপদে ফেলা, যা অন্য আঞ্চলিক মিত্রদের কাছে ভুল বার্তা দিতে পারে। গোয়ার মান্ত্রা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান শান্তি মারিয়েট ডি সুজা একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি শেখ হাসিনাকে দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ভারত যদি শেখ হাসিনাকে হস্তান্তর করে, তবে সেটি হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত সমাপ্তি। ভারত দীর্ঘমেয়াদে চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক।
আর শেখ হাসিনাকে হাতে রাখা দিল্লির জন্য একটি দাবার গুটির মতো। যদি ভবিষ্যতে বাংলাদেশে বিএনপি সরকার ভারতের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেয়, বিশেষ করে পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে শেখ হাসিনাকে ব্যবহারের মাধ্যমে ভারত রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বড় জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে কিছুটা গতি এসেছে। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি কোনো সাধারণ নিয়োগ নয়, সাধারণত পেশাদার কূটনীতিকদের পাঠানো হলেও এবার একজন নেতাকে পাঠানো হচ্ছে যাতে রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিকভাবেই সমাধান করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। ভারতের প্রতি ইউনূসের অভিযোগ ছিল যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ছাত্র জনতার বিপ্লবকে অপমান করছে। এছাড়া ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে চীনা প্রকল্পের আমন্ত্রণ দিল্লিকে কিছুটা চিন্তায় ফেলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত চাইছে এই দূরত্ব কমিয়ে আনতে। এই আলাপের শেষে এসে আমাদের জানতে হবে আইনি প্রক্রিয়াটা কি। ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী প্রথমে দিল্লি অনুরোধটি বিচার করবে, তারপর একটি আদালত খতিয়ে দেখবে সেখানে আইনি ভিত্তি আছে কিনা। শেখ হাসিনা চাইলে আদালতে একটি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আদালত অনুমতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সরকারের রাজনৈতিক টেবিল থেকে। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বর্তমান পরিস্থিতি বলছে ভারত আসলে সময় নিচ্ছে। তারা একদিকে ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, অন্যদিকে নিজেদের কৌশলগত সম্পদ হিসেবে শেখ হাসিনাকে এখনই হাতছাড়া করতে রাজি নয়। এই কূটনৈতিক দাবার লড়াইয়ে শেষ হাসি কে আসে সেটাই এখন দেখার বিষয়। ভারত কি সত্যি শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে, নাকি এটা শুধু কূটনৈতিক ভাষার আড়ালে আরেকটি বড় রাজনৈতিক কৌশল? ঢাকার প্রত্যর্পণ অনুরোধ এবং দিল্লির পর্যালোচনা, এই দুই শব্দের মাঝেই কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়? আজ আমরা বিশ্লেষণ করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট, সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ অনুযায়ী হাসিনা ইস্যুতে দিল্লি আসলে কি বার্তা দিচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এখন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, নতুন আলোচনা আসলে চলছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এর আগেও জানানো হয়েছে, অতি সম্প্রতি আবার জানানো হয়েছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তাদের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি কয়েকদিন আগে এটি বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে। কূটনীতিতে এই একটি শব্দ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কূটনীতিতে শব্দ কখনোই শুধু শব্দ নয়, এগুলো হচ্ছে অবস্থানের সংকেত। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ যখন সরাসরি না বলে না, আবার হ্যাঁও বলে না, তখন সেটিই সবচেয়ে কৌশলগত অবস্থান। সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের বিশ্লেষণে বলছে, ভারতের এই অবস্থান আগের তুলনায় কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। আগের তুলনায় বলতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত একটু রিজিড ছিল, অনমনীয় ছিল, এখন নমনীয়। কিন্তু বলছে যে এটি তারপরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অর্থাৎ দিল্লি এখনো সিদ্ধান্তহীন অবস্থাতেই আছে, আবার বিষয়টি উপেক্ষাও করছে না। ভারতের অবস্থান কি জটিল মনে হচ্ছে আপনার কাছে? বিশ্লেষকদের মতে এই ইস্যুতে ভারতের সামনে একাধিক জটিল বাস্তবতা কাজ করছে। প্রথমত, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তার শাসন আমলে ভারতের নিরাপত্তা, সীমান্ত এবং আঞ্চলিক সহযোগিতায়
বড় ভূমিকা ছিল শেখ হাসিনার। মানে ভারতকে প্রশান্তির একটা অনুভূতি তিনি দিতে পেরেছিলেন। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি সংবেদনশীল পর্যায়ে আছে। ইউনূসের সেই শীতল অবস্থা থেকে এখন বরফ গলতে শুরু করেছে, কিন্তু এখনো এটি বলা যাবে না যে একে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই যে সংবেদনশীল পর্যায়ে বলা হচ্ছে, কারণ রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার কূটনৈতিক অবস্থানও কিছুটা পরিবর্তিত হয়েছে, পুরোপুরি বলা যাচ্ছে না। তৃতীয়ত, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার ইস্যু, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আছে এবং সেখানে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। এই তিনটি বাস্তবতাকে যদি আমরা বিশ্লেষণ করি বা মিলাই, তাহলে বোঝা যাবে যে দিল্লির সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা জটিল। আঞ্চলিক রাজনীতির জন্যও কিন্তু এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এই ইস্যু এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব এই অঞ্চলে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক পুনঃসম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তন। এসব কারণেই ভারত খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাহলে ভারত কি সত্যিই তাকে ফেরত দেবে? এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি। এ প্রেক্ষাপটে আইন বিশেষজ্ঞরা কি বলছেন? আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি অত সহজ নয়, কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আছে, মানবাধিকার এবং মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতি আছে, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক ঝুঁকি আছে। অর্থাৎ এই সিদ্ধান্ত শুধু আদালতের রায় নয়, বরং কূটনৈতিক হিসাব নিকাশের বিষয়। এই জন্যই বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যু আইনের চেয়েও বেশি রাজনৈতিক, কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় রাজনৈতিক পর্যায়ে নেওয়া হয় বা গৃহীত হয়। এ প্রসঙ্গে ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেছেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। এটি সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। গোয়ার মন্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট শান্তি মেরিয়েট ডি সুজা, তিনি বলেন, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা। তিনি বলেন, তাকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান। ডিসুজা আরো বলেন, ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায়, তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে শেখ হাসিনা সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন। আমি মনে করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে আপনারা জানেন যে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে অনেক বিশ্লেষকের মতে বা অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি ডিপ্লোম্যাটিক মেসেজ, যেখানে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না। না তারা বলছে ফেরত দেবে, না তারা বলছে ফেরত দেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি এখন দরজা বন্ধও করছে না, আবার খুলেও দিচ্ছে না। এই যে মাঝামাঝি অবস্থান, আসলে এটি একটি কৌশলগত বার্তা। চাপের জন্য জায়গা রাখা, সম্পর্কের জন্য দরজা খোলা রাখা এবং সময় নেওয়া,
এবং কূটনীতিতে এই সময়ে নেওয়াটাও একটা বড় কৌশল। এখন প্রশ্ন হলো, দিল্লির এই অবস্থান আসলে কি বোঝাচ্ছে? বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা আমাদের সামনে আসে। প্রথমত, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, মানে ভারত। দ্বিতীয়ত, রাজনৈতিক চাপ বুঝে সিদ্ধান্ত নিতে চাইছে, মানে বাংলাদেশ কেমন চাপ দেয়, কেমন কূটনীতি নিয়ে সামনে আগায়। তৃতীয়ত, সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে সময় কিনছে, ওই যে বললাম সময় কিনছে। এই তিনটি মিলেই পর্যালোচনা শব্দটির আসল অর্থ তৈরি হচ্ছে। এই যে রণধীর জয়সওয়াল বললেন পর্যালোচনা করছি, এই তিনটির সমন্বিত ফল হচ্ছে এই পর্যালোচনা। তাহলে প্রশ্ন আসে একটাই, এটা কি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রথম ইতিবাচক পদক্ষেপ, মানে ভারতের দিক থেকে, নাকি এটি শুধু কূটনৈতিক ভাষার ভেতরে লুকানো আরেকটি বড় রাজনৈতিক কৌশল? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, হাসিনা ইস্যু এখন আর শুধু বাংলাদেশ বা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, অন্যতম ইস্যু। আর এর প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।